২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাস হবে আজ। এরই মধ্যে বাজেট সম্পর্কে সব পক্ষের মন্তব্য, প্রতিক্রিয়া ও মতামত পর্যালোচনা করা হয়েছে, যার ভিত্তিতে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হতে পারে। গত ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যার আকার ৭,৯০,০০০ কোটি টাকা। প্রস্তাবিত ওই বাজেটে চলতি অর্থ বছরের মূল্য বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। আগামী অর্থ বছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। বাজেট ঘাটতি ২,২৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৩.শতাংশ। আগামীর অর্থ বছর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর আগামী ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। আত্মপ্রকাশের প্রায় ৪ মাস পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আজ নির্বাচন কমিশনে আবেদন করছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার দলীয় সাধারণ সভা এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দলের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে দল হিসেবে নিবন্ধন পেতে প্রায় সব শর্তই পূরণ করেছে এনসিপি। আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র গোছানোর কাজও শেষ। বিধি মোতাবেক নিবন্ধনের আবেদনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আশা দেখছেন দলটির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে এনসিপি আরও জানান, অভ্যুত্থানকে কার্যকর রূপ দিতেই তাদের আত্মপ্রকাশ। জানানো হয়, দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের বিরুদ্ধে যখন অবস্থান নেয়, তখন গুণগত পরিবর্তনে কাজ করে যাচ্ছে এনসিপি। এদিকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। এরপর আবেদনগুলোর প্রাথমিক বাছাইয়ের কাজ শুরু করবে ইসি। ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদের গঠিত দল এনসিপি সবার প্রত্যাশা পূরণ করবে। এদিকে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেডএম জাহিদ হোসেন। বলেন, গুটি কয়েক মানুষ যেভাবে বলবে সেভাবে দেশ চলতে পারে না। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তার। আমাদের বক্তব্য হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোন অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবার প্রত্যাশা পূরণ করবে। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে, সেসব সংস্কার করতে হবে। আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই মিলে বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ দেখে প্রমাণ হয় ফ্যাসিস্ট আমলে দেশ থেকে কি পরিমাণ টাকা লুট হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তাই এক্ষেত্রে সরকারের ভূমিকাই মুখ্য। শনিবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের জন্য বিভিন্ন ধাপ শেষ করে কমিশন নিজস্ব কর্মপরিকল্পনা এগোচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে সকালে ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা আগামী নির্বাচন নিয়ে তাদের অবস্থান এবং ভোটের সময় আইন প্রয়োগের ক্ষেত্রে দায়িত্বের কথা তুলে ধরেন। জাতিকে একটা ঘোষণা দিতে চাচ্ছি যে আপনি সাঁতার জানেন আর না জানেন, কেউ কিন্তু ডুবে না, কোনো মানুষই ডুবে না, কোনো প্রাণীই ডুবে না, সবাই ভেসে থাকে। কিন্তু আমরা ডুবে যাই কেন? আমাদের নার্ভাসনেস থেকে। সিইসি বলেন, নির্বাচন আয়োজন করতে সরকারের সহায়তা নিতে হয়, তাই নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকারের এখানে মুখ্য ভূমিকা থাকে। যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। নির্বাচনী রোডম্যাপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে নিজস্ব কর্মপরিকল্পনায় এগুচ্ছে ইসি। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি, সেরকম না। এটা আমাদের নিজস্ব, এটা সংশোধনযোগ্য। এটা যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। সময় মতো সবাইকে নির্বাচনের বিষয়ে জানানো হবে বলেন সিইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে ভিন্নমত পোষণকারীদের 3টি ধাপে গুম করা হতো। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে জানা গেছে, বাহিনীগুলো 3 স্তরের পিরামিড ব্যবস্থায় গুমের আদেশ বাস্তবায়ন করত। গুমের পর হত্যা করা, জঙ্গি তকমা দেওয়া সহ 4 ধরনের পরিণতি হতো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রচলিত আইনে এসব গুমের ঘটনার বিচার সম্ভব বলছেন মানবাধিকার কর্মীরা। গত 4 জুন প্রধান উপদেষ্টার গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে। 2009 থেকে 24 পর্যন্ত 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন গুমের ঘটনা তদন্তে এ কমিশন গঠন করে সরকার। প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত বিভিন্ন বাহিনী ও সংস্থার ভূমিকা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও ভিন্ন মতের ব্যক্তিদের 3টি ধাপে গুম করা হতো। সর্বোচ্চ স্তরে কৌশলগত নির্দেশনা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন আওয়ামী লীগ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। দ্বিতীয় স্তরে ছিলেন বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। আর তৃতীয় স্তরে বাহিনী ও সংস্থার সদস্যরা গুমের নির্দেশ বাস্তবায়ন করতেন। গুম করা ব্যক্তিদের হত্যা করা ছাড়াও জঙ্গি তকমা দিয়ে গ্রেপ্তার দেখানো হতো। এছাড়া সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে সে দেশেও গ্রেপ্তার করা হতো। অল্প কিছু ক্ষেত্রে কোনো কিছু প্রকাশ না করার শর্তে তাদের ছেড়েও দেওয়া হতো। গুমের সাথে জড়িতদের বিচার প্রচলিত আইনে করা সম্ভব বলে মত মানবাধিকার কর্মীর। এখানে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে, মৃত্যুদণ্ড আছে এবং 10 বছর সশ্রম কারাদণ্ড আছে। একদম নির্দিষ্টভাবে তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হয়, শুধু প্রশাসনিকভাবে না, কয়েকটা জিনিস তারা বিচার করতে পারে। সুতরাং তাদেরকে সাসপেন্ড করে তাদেরকে নর্মাল যে বিচার প্রক্রিয়া তাতে নিয়ে আসা উচিত। গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো আগামীতে নির্বাচিত সরকারকেও মেনে চলার আহ্বান আইনজীবীদের। 9 থেকে যে 2024 পর্যন্ত যেটা করা হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে। আমরা সিগনেচার করেছি যে গুম খুনের আর জন্য কোনো কিছু ঘটবে না এই দেশে। একটা অপসংস্কৃতির যে একটা টেন্ডেন্সি গড়ে উঠেছে সেটা বন্ধ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে প্রায় 2000 অভিযোগ বিশ্লেষণ করে গুমের শিকার 253 জনের তথ্য উপস্থাপন করা হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আজ বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিপূর্ণ আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের হলগুলোতে নিরাপত্তার যে অভাব,
হ্যাঁ, আমাদের হলগুলো যেহেতু সংস্কার প্রয়োজন, এই জন্য আমাদের আগে বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা তো আর মৃত্যু ঝুঁকি নিয়ে হলগুলোতে থাকবো না। আমরা পড়তে বসি, দেখা যাচ্ছে উপর থেকে প্লাস্টার খসে পড়ছে, অথবা আমরা ঘুমাবো যে এ নিরাপত্তাও নাই। সো যে কোনো একটা ভূমিকম্প অথবা যে কোনো ধরনের একটা দুর্যোগ আসলে দেখা যাবে যে পুরা হল কোল্যাপ করার মতো অবস্থা। হ্যাঁ, শনিবার দুপুরে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পুরনো আবাসিক হল ও একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা সহ 5 দফা দাবি জানান তারা। এই যে আমরা দাবি পূরণের যে আন্দোলনটা করতেছি, এটার জন্য যেটা বাধাদায়ক হয় আমরা বলে দিচ্ছি, আমরা ঢাকা মেডিকেলের সকল শিক্ষার্থী এই নোটিশটা আমরা প্রত্যাহার করলাম। যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে কলেজের অধ্যক্ষ জানান, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে তুলব, সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুত। আমরা ছাত্রদের দাবির সাথে একমত, আমি ওই ঝুঁকিতে থাকতে চাই বলে। সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে OST করা হয়েছে। শনিবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই রাতেই শরীয়তপুর ছেড়ে গা ঢাকা দেন ডিসি। এ বিষয়ে নানা মাধ্যমে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। এদিকে ওই নারীর দাবি সম্পর্কে তারা দুজন আত্মীয়। ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন তিনি। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিনই অবৈধভাবে আসছে বিপুল পরিমাণ পণ্য। এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকে চোরা কারবারে জড়িয়ে পড়ছেন বলছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অভিযান চালাতে হিমশিম খান বিজিবি সদস্যরা। গত 6 মাসে প্রায় 30 কোটি টাকার চোরাচালানের পণ্য আটক করেছে বিজিবি। সীমান্তরক্ষী বাহিনী বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবেই ভারত থেকে দেশে আনা হচ্ছে চিনি, কয়লা, ওষুধ, কাপড়, প্রসাধনী, এমনকি মাদকদ্রব্য। সুনামগঞ্জের 6 উপজেলার মধ্যে সদর, দোয়ারাবাজার ও তাহিরপুরের 25টি পয়েন্টে সবচেয়ে বেশি চোরাচালান হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় কাজের সুযোগ কম থাকায় অনেকেই ঝুঁকছেন চোরা কারবারে। বিজিবির অভিযানে পণ্য জব্দ হলেও মূল অপরাধীরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। যে যারা এই চোরাচালানের সাথে যুক্ত শ্রমিকরা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অন্যান্যভাবে অন্য পেশায় বা সরকারের তরফ থেকে পুনর্বাসন করার একটা ব্যবস্থা উদ্যোগ তারা নিতে পারেন। সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে এবং বিজিবির লোকবল বাড়াতে হবে। তো আমার কাছে মনে হয় বিজিবি এই জায়গাতে আরও কঠোর হওয়া প্রয়োজন এবং সীমান্ত যে টহলটা বা যে বিষয়টা, এটা আরও জোরদার করা জরুরি। সুনামগঞ্জের 90 কিলোমিটার সীমান্তে রয়েছে 28 বিজিবি ব্যাটালিয়নের 19টি বিওপি। সীমিত জনবলের পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় অভিযান চালাতে বেগ পেতে হয় বিজিবি সদস্যদের। আমাদের লোক জনবল বিভিন্ন জায়গাতে বৃদ্ধি করেছি এবং বিপি যদি আমরা আরও কিছু বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে আভিযানিক কার্যক্রম সেটি আরও আমরা ত্বরান্বিত করতে পারবো। চোরাচালানের সাথে জড়িতরা অন্য পেশায় আসতে চাইলে দক্ষতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, জানালেন জেলা প্রশাসক। তারা যদি আমাদের বলে যে এই বিষয়ে আমার দক্ষতা আছে, এই কাজটা আমি করতে চাই, সেটা যদি তারা আমাদের জানান, আমরা উপযুক্ত প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের জন্য আমাদের যে সাধ্য আছে, আমাদের সাধ্যের মধ্যে যে উদ্যোগ নেওয়া সম্ভব সেই উদ্যোগ আমরা নিই। গত 6 মাসে জেলার বিভিন্ন সীমান্তে প্রায় 30 কোটি টাকার ভারতীয় পণ্য আটক হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত আছে, জানিয়েছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিভাগে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনা পরীক্ষার ল্যাব নেই। নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জে ল্যাব থাকলেও তা বন্ধ। পরীক্ষা করা যায় শুধু রাজশাহী মেডিকেলে। এমন বাস্তবতায় পরীক্ষার অভাবে অনেকের করোনা শনাক্ত হচ্ছে না বলে ধারণা করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। গত প্রায় 1 মাস ধরে প্রতিদিনই নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে রাজশাহীতে।
এজন্য রাজশাহী মেডিকেলে ফের চালু করা হয়েছে করোনা ইউনিট। করোনা পরীক্ষার জন্য আসা মানুষের বেশিরভাগই রাজশাহী জেলার, আসছেন বাইরের জেলা থেকেও। এই মেডিকেলে গত 1 মাসে 300 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার প্রায় 25%। আমরা আস্তে আস্তে ওই প্রস্তুতি যত তীব্রতা বাড়বে সেই অনুযায়ী আমরা লোকবল তত এঙ্গেজ করতে থাকবো। এরকম একটা অ্যাকশন প্ল্যান আমাদের রেডি করা আছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং আগে কয়েকটা ওয়েভ হওয়াতে মোটামুটি সবাই ক্লিনিক্যালি সাবক্লিনিক ইনফেকশন হয়েছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে, মানুষও সচেতন হয়েছে এবং কখন কী করছে মানুষ নিজেরাও জানে। ফলে আমাদের মধ্যে আর সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই। করোনা নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এই বিভাগের নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় পরীক্ষা হচ্ছে না। ল্যাবের যন্ত্রপাতি নষ্ট আর লোকবলের অভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। আধুনিক হাসপাতালে করোনা ভাইরাসের জন্য কোনো রকম প্রস্তুতি নাই। করোনা পরীক্ষার জন্য যে কিট প্রয়োজন হাসপাতালগুলোতে এখন পর্যন্ত সেই কিটগুলো সরবরাহ করা হয়নি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও নাটোরে কোনো ল্যাবই নেই। যদিও সংশ্লিষ্টরা বলছেন স্থানীয়ভাবে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানানো হয়েছে। দ্রুত এই সুবিধা পাওয়া যাবে বলে আশা তাদের। করোনা রোগী শনাক্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা অচিরে আমাদের এখানে ব্যবস্থার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করবেন বলে আমাদেরকে চাহিদা নিয়েছেন এবং জানিয়েছেন। রাজশাহী বিভাগের জেলাগুলোই মের শেষ সপ্তাহ থেকে 20 জুন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু ঘটেনি, তবে সংক্রমণ ছড়াচ্ছে। এছাড়া পরীক্ষার অভাবে অনেকের এ রোগ শনাক্ত হচ্ছে না বলেও ধারণা চিকিৎসা সংশ্লিষ্টদের। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আকাশে মেঘ জমলে আতঙ্ক দেখা দেয় কুমিল্লার গোমতী নদীর তীরের বাসিন্দাদের মধ্যে। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতে এই বছর আবারও বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। সাগরে নিম্নচাপ বা টানা বৃষ্টির পূর্বাভাস দেখলেই কপাল পড়ছে শঙ্কার ভাঁজ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। টানা বৃষ্টি হলেই বন্যার আশঙ্কায় থাকেন গোমতী নদী পাড়ের বাসিন্দারা। গেল বছর অতিবৃষ্টি ও ভারতের বাঁধ খুলে দেওয়ায় হঠাৎই বিপদসীমা অতিক্রম করেছিল পানির উচ্চতা। 2024 সালের 22 আগস্ট রাতে গোমতী নদীর পানি 113 সেন্টিমিটার উপরে উঠে যায়। বাঁধ ভেঙে ডুবে যায় শতাধিক গ্রাম, ফসলি জমি। ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয় ওই এলাকার বাসিন্দাদের। নদীর ভিতরে যারা আছে তারা কিন্তু আতঙ্ক এখনই আরম্ভ হয়ে গেছে। যখন বৃষ্টি হইতে আছে তারা কিন্তু আতঙ্ক দিন দিন বাড়তে আছে। ভয় তো লাগবে, ভয় দিয়ে কি করে থাকতে হইব, অবশ্যই অনেক। কোথায় যাব, যাবার জায়গা নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে, রাতে ঘুম হয় না আমাদের। আমরা খুব টেনশনে আছি এগুলো নিয়ে, কখন ঘুমতে পানি বেড়ে যায়, কখন আমাদের ঘরবাড়ি আবার চলে যায় আগের মতন। তবে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড বলছে এখনও গোমতী নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা নেই। মেরামত করা হয়েছে বুড়বুড়িয়া বাঁধ, চলছে অন্য বাঁধগুলোর কাজও। আপাতত এই সপ্তাহ বা এক দুই সপ্তাহের মধ্যে নাই, কিন্তু আসলে ওই অগাস্ট মাসে কি হবে বা বর্ষাকালে পুরোপুরি ভরা বর্ষা কী হবে এই ফোরকাস্টিং তো এত আগে দেওয়া সম্ভব না। তবে আমাদের আগে গোমতী সিস্টেমে ফোরকাস্টিং সিস্টেমটা ছিল না, এবার নতুন করে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমরা পূর্বাভাস পাবো আগেভাগে। প্রশাসন বলছে এবছর নদীর পানির উচ্চতা সম্পর্কে নিয়মিত তথ্য দেয়া হচ্ছে স্থানীয়দের। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিও নেওয়া হয়েছে। যে অংশগুলোতে আমরা মনে করছি যে আশঙ্কা রয়েছে বন্যার পানি ঢোকার, সেই অংশগুলো আমরা ভিজিট করেছি এবং মেইনটেনেন্স কার্যক্রম আমরা ওখানে আগে থেকে নিয়েছি এবং যেন বন্যার পানি প্রবেশ করতে না পারে বাঁধ ভেঙে আমরা সতর্ক রয়েছি এই বিষয়ে। উপকূলীয় জেলা না হলেও এখন কুমিল্লার মানুষ প্রতিদিনই নজর রাখছে আবহাওয়ার খবরের দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।